পৃথিবীর পৃথিবীর বড় তৃণভূমি। এটা একটা পৃথিবীর ম্যাপ আঁকলাম। এইটা হচ্ছে, এইখানে উরাল পর্বত আছে, এটা হচ্ছে ইউরোপ, আর এটা হচ্ছে এশিয়া। ইউরাল পর্বত প্লাস ইউরাল নদীও আছে, এটা ডিভাইডার হচ্ছে এশিয়া আর ইউরোপের মাঝখানে। আর এইখানে এই জায়গায় এটা হচ্ছে লোহিত সাগর আছে, আর এখানে একটা এইটা এটা ভূমধ্যসাগর। এখানে একটা লিঙ্ক করা হচ্ছে, এটাকে বলে হচ্ছে সুয়েজ খাল। এই ভারত মহাসাগর থেকে এদিক থেকে যাতায়াত করে, আর এই ভেতর দিয়ে সুয়েজ খাল থেকে পেরিয়ে এখানে ইউরোপে চলে যায়। তো এটা তার মানে আমার এই সীমানাটা হচ্ছে, এই সুয়েজ খাল সীমানাটা হচ্ছে এশিয়া এবং আফ্রিকার মাঝখানের প্রণালী, মানে লিঙ্ক করেছে, বা এটাকে বলতে পারো বাউন্ডারি, কন্টিনেন্টাল বাউন্ডারি। আর এইটা ইউরাল পর্বত, উরাল পর্বতের বা উরাল নদীর এই দুটো হচ্ছে কি, এইটা এশিয়া, এটা ইউরোপ, এই দুটোর বাউন্ডারি এটা। তাহলে আমরা এই তিনটে মহাদেশের দুটো বাউন্ডারি দেখলাম। হ্যাঁ, একটা হচ্ছে কি উরাল নদী আর উরাল পর্বত, আর একটা সুয়েজ খাল, আর একটা তোমরা বলতে পারো, তোমাদের যদি বলা হয় ইউরোপ আর আফ্রিকার মধ্যে, ইউরোপ আর আফ্রিকার মধ্যে একটা প্রণালী দিয়ে ভাগ করা আছে, সেটাও একটা ইন্টারন্যাশনাল সীমানা হিসাবে ধরা যেতে পারে। সেই ইন্টারন্যাশনাল সীমানাটা কত, মানে কি, নামটা কি, বলো সঞ্জু। জিব্রাল্টার প্রণালী। একদম জিব্রাল্টার প্রণালী। দেখো এইটা আমি যদি আরেকটু এরকম করে বড় করে দিই, তাহলে এইটুকু জায়গায় ভূমধ্যসাগর, আর এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এটা আটলান্টিক মহাসাগর আর এটা ভূমধ্যসাগর। এই ভূমধ্যসাগর আর আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটুখানি জলাশয় রয়েছে, এটাকে চ্যানেল বলা যায়। প্রণালী আমরা বাংলায় বলি, ইংলিশে বলি চ্যানেল, যেমন তোমরা ইংলিশ চ্যানেল নাম শুনেছো। এইটা হচ্ছে সেই জিব্রাল্টার প্রণালী। এই অংশে ইউরোপ আর নিচের অংশে আফ্রিকা। আর এই অংশটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মরুভূমি, সাহারা। আচ্ছা, আমি এবার এই প্রসঙ্গটা কেন বললাম, কারণ তোমরা বেসিক কোশ্চেনটা পারোনি, সেটা হচ্ছে মানে তৃণভূমি সবচেয়ে বড় কোনটা। তো আগে মহাদেশগুলো সম্পর্কে একটু ধারণা জানা দরকার, কারণ মহাদেশগুলো একটু পরিষ্কার নলেজ থাকলে অনেক কোশ্চেন এখান থেকে সাধারণ বা জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান হিসাবে কোশ্চেন আসে, সেটা পারা যাবে। আমি মহাদেশগুলো সম্পর্কে বেশ কিছু কোশ্চেন তোমাদের আলোচনা করে দিচ্ছি, যেগুলো মোটামুটি আসে, মোটামুটি সচরাচর বিভিন্ন পরীক্ষায় আসতে পারে বা আসে। তার মধ্যে আমি প্রথম বলেছি তৃণভূমি, প্রথম বলছি তৃণভূমি। এই তৃণভূমি সব থেকে বড় বলেছি কোনটা, সব থেকে বড়, এটার উত্তর তোমরা কেউ সাবানা বলেছো, সেটার উত্তর হচ্ছে স্টেপ। এশিয়ার এই অঞ্চলটা, এটা হচ্ছে স্টেপ তৃণভূমি, মনে থাকবে, সবাই শুনেছো? স্টেপ তৃণভূমি পৃথিবীর সব থেকে বড় তৃণভূমি। অনেক সময় বলা হয় যে এখান থেকে নাকি আর্যরা আমাদের এখানে এসেছিল। যাক, এই স্টেপ তৃণভূমির কয়েকটা দেশের নাম হচ্ছে কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, ঠিক আছে, যেটা একসময় রাশিয়ার মধ্যে ছিল, এই বৃহত্তর সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল, এই বড় সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল। সেইটা 1991 সালে, 1991 সাল নাগাদ সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে বিভিন্ন টুকরো টুকরো হয়ে যায়, দেশগুলো স্বাধীন হয়ে যায়, শুধু পড়ে থাকে বড় দেশ হিসাবে রাশিয়া। তো সেই রাশিয়া, সেই সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তারপর কিরগিজস্তান, এই অঞ্চলগুলো। এটা একসময় রাশিয়ার বা সোভিয়েত ইউনিয়নের পার্ট ছিল, কিন্তু এখন ওরা নতুন নতুন দেশ। তো যাই হোক, এটা তোমরা দেখলে। এবার কোশ্চেন, আরো কিছু কোশ্চেন করা যেতে পারে, সেটা হচ্ছে কেন, আচ্ছা, এবার এবার আসি, যেমন তোমাদের যেমন বলেছি সব থেকে বড় তৃণভূমি,
এটা কোষের কোন মহাদেশে ছিল? এশিয়া মহাদেশে ছিল। ঠিক আছে, এবার কোশ্চেন যদি করি যে উত্তর আমেরিকার একটা তৃণভূমি নাম কি? উত্তর আমেরিকার, উত্তর আমেরিকা হচ্ছে এটা স্যার প্রেরি। প্রেইরি। সেটা হাত তুলবে একটু, তাহলে আমার জিজ্ঞেস করতে সুবিধা হবে। আমি জানি তোমরা পারবে, যেমন প্রসিদ্ধ হাত তুলেছো, সঞ্জু হাত তুলেছো। তো হাত তোলাটা একটু দেখে নেবে কিভাবে হাত তুলতে হয় আর কি। দেখে অনেকেই বলছিলে হাত তুলতে জানো না, কিভাবে তুলতে হয় একটু চেক করে নিও। হ্যাঁ, আচ্ছা, উত্তর আমেরিকার পেইরি, উত্তর আমেরিকার পেইরি। আচ্ছা, দক্ষিণ আমেরিকাতে একটা বিখ্যাত তৃণভূমি আছে, তার নাম কম্পাস। কে বলছো? বলেছে কম্পাস। হাত তুলবে আগে। হ্যাঁ, আচ্ছা, পূজা বলো। স্যার কম্পাস। কম্পাস, ভেরি গুড। আচ্ছা, এবার আফ্রিকাতে একটা তৃণভূমির নাম বলো। চন্দন বলো। সাভানা সাভানা। প্রসিদ্ধ বলো। স্যার ভেরি। সঞ্জু, মা বলবে। স্যার ভেরি। এটা রেকর্ড হচ্ছে বাবা। ভেরি সঠিক উত্তর। আচ্ছা, এবার তাহলে আমরা সবকটা মহাদেশেই জেনেছি, কিন্তু ইউরোপে তেমন কোনো বিশেষ কোনো তৃণভূমি নেই। আর তৃণভূমি আছে অস্ট্রেলিয়াতে একটা বিখ্যাত তৃণভূমি, নাম কি? কে পারবে বলো? সঞ্জু। স্যার ডাউন্স তৃণভূমি। একদম, ডাউন্স। তাহলে আমরা তৃণভূমিগুলো মোটামুটি জেনে গেছি। মা বলো। এবার আসি তৃণভূমি ছাড়া মরুভূমিতে আসি। মরুভূমি, বলো। বাবা কথা বলো না, রেকর্ড হচ্ছে, এটা কথা বলো না। আচ্ছা আচ্ছা, আজকে তোমাদের এগুলো একটু রেকর্ড করে রাখছি, যদি সম্ভব হয় তোমাদের দেখি এটা কোনোভাবে কোনোভাবে কোথাও রেকর্ডটা রেখে দেওয়া যায় কিনা। আচ্ছা, তাহলে মরুভূমিগুলো একটু বলো। আমরা মরুভূমিতে আসি। এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশের মরুভূমির নাম বলো একটা। হাত তোলো, কে কে পারবে? এশিয়া মহাদেশের একটা না, বেশ কটা তোমরা বলতে পারবে আমি জানি, তাও তোমরা কয়েকটা বলো। আর বাকিরা হাত তোলোনি কেন? বাকিরা যারা হাত তুলতে পারছো না তারা লাইক দিয়ে জানাও যে আমি পারবো। অনন্যা বলো, অনন্যা বলো, শুনতে পাইনি এখনো। সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি এশিয়ার মধ্যে নয়। সাহারা মরুভূমি। এশিয়ার মধ্যে সাহারা মরুভূমি নয়, আমি একটু আগে বলেছি সাহারা মরুভূমির লোকেশনটা। আচ্ছা, সঞ্জীব বলো। সঞ্জীব। থর মরুভূমি। থর মরুভূমি, আমরা তো জানি থর মরুভূমি আমাদের ভারতবর্ষেই আছে। আচ্ছা, স্নিগ্ধা বলো। আরব মরুভূমি। আরব মরুভূমিও হবে একদম। আচ্ছা, আর কেউ? রিয়া বলো একটা। স্যার গোবি। গোবি, গোবি কোন দেশের? চীন। না, ওটা মঙ্গোলিয়া বলবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে মঙ্গোলিয়ার গোবি মরুভূমি, থর মরুভূমি তোমরা এই ভারতবর্ষের বলেছো। এছাড়াও তোমরা যে আমাদের আরব মরুভূমি বলেছো সেটাও হবে সৌদি আরবের। আচ্ছা, এবার আসি আফ্রিকাতে একটা মরুভূমির নাম বলো। আফ্রিকা। বলবো না। আচ্ছা, সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি সঠিক উত্তর। কে বললে? আচ্ছা, এটা তো পৃথিবীর সব থেকে বড় মরুভূমি, তাই না? আফ্রিকাতে সাহারা মরুভূমি সবাই জানো, কিন্তু এটা ছাড়া আমি আর একটা মরুভূমির নাম জিজ্ঞেস করছি। আর একটা বলো, প্রসিদ্ধ বলো আর একটা। কালাহারি। একদম, চন্দন, কালাহারি। আরো একটা আছে, আর একটা বিখ্যাত মরুভূমি আছে। কালাহারি, সাহারা, এই দুটো ঠিক বলেছো। আরো একটা বিখ্যাত আছে, নামিব। নামিব। নামিব মরুভূমি, একদম, তিনটে। আচ্ছা, ভেরি গুড। এবার আমি উত্তর আমেরিকায় আসি। উত্তর আমেরিকার একটা মরুভূমির নাম বলো। আটাকামা। আবির বলো। আবির হাত তুলেছো। আচ্ছা, অনন্য বলো, হাত তোলা রয়েছে অনন্যা। উত্তর আমেরিকার মরুভূমির নাম আটাকামা। কে বললে? রায় বলেছিল। চন্দন। হ্যাঁ স্যার। না, আটাকামা সঠিক উত্তর হয়নি কিন্তু। সঞ্জু। প্যাটাগোনিয়া। প্যাটাগোনিয়া। আজ প্রসিদ্ধ বলো।
গ্রেট বেসিন। এই নামটা শুনেছো? সোনেরান মরুভূমি নাম শুনেছো? সেনেরানও তো বলে না, হ্যাঁ বললাম সেনেরান বলে তো মনে হয়। হ্যাঁ, সেনেরান তুমি উচ্চারণটা করতেই পারো, অ্যাকচুয়ালি সোনেরান, ঠিক আছে। আচ্ছা, আর এবার দক্ষিণ আমেরিকার একটা বলো মরুভূমির নাম। এটা দক্ষিণ স্যার আমেরিকা, আটাকামা, এটা স্যার আটাকামা। অ্যাটাকামা আর প্যাটাগোনিয়া দুটোই আছে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি অস্ট্রেলিয়ার একটা মরুভূমি আছে, বিখ্যাত মরুভূমিও বলতে পারো, কেউ বলতে পারো নামটা? কেউ পারবে বলতে অস্ট্রেলিয়ার মরুভূমির নাম? গ্রেট অস্ট্রেলিয়ান মরুভূমি। আচ্ছা, এখানে একটা তৃণভূমির নাম বাকি চলে গেছে, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই ইয়েতে তোমার ওই ওটা জায়গাটার নাম হচ্ছে নিউজিল্যান্ড। পম্পাস স্যার, পম্পাস। না, পম্পাস তো এখানে, পম্পাস তো দক্ষিণ আমেরিকায়। আমি বলছি এটা হচ্ছে নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডে একটা একটা তৃণভূমি আছে, সেটাও খুব নাম করা, পরীক্ষায় এসছে বেশ কয়েকবার। বলো নাম কি, কে বলতে পারবে? বলো সঞ্জু। সাবানা হবে? না, সাভানা হচ্ছে আফ্রিকার। সাভানা হচ্ছে আফ্রিকার তৃণভূমি, ঠিক বলা যায় না, তৃণভূমিও বলতে পারো। সাভানার কোয়ালিটিটা বলে দিচ্ছি সাভানা কি। তার আগে এইটা নিউজিল্যান্ডের যেটা, সেটা হচ্ছে নাম হচ্ছে ক্যান্টাবেরি। নাম কি? ক্যান্টাবেরি। ক্যান্টাবেরি। তাহলে এই ক্যান্টাবেরি, তোমরা যেটা নামটা, আমি বানানটা উচ্চারণটা তাহলে বুঝতে পারছো, বানানটাও লিখে দিলাম। আচ্ছা, এবার আসি যে কি যেন বললে, সাভানা। সাভানা কাকে বলে সেটা একটু দেখে নাও। সাভানা কি? দেখো, এটা খুব একটা ইম্পর্টেন্ট, জিওগ্রাফির একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমি এখন এই মুহূর্তে বলছি, সেটা একটু মন দিয়ে শুনবে, খুব ইম্পর্টেন্ট। একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট দিচ্ছি। এই অঞ্চলটা মনে করো পুরো বালি, পুরো মরুভূমি, হ্যাঁ। আচ্ছা, তার আগে একটু বলি যে এই দিক থেকে এই দিকে যত যাচ্ছি তত বৃষ্টিপাত বাড়ছে, তত বৃষ্টিপাত বাড়ছে। বৃষ্টিপাত বাড়ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে মরুভূমি। আর এখানে বড় বড় গাছ জন্মাবে, কারণ এটা এখানে বৃষ্টিপাত বেশি, তাই বড় বড় গাছ জন্মাচ্ছে। আর এটা মরুভূমি, এখানে ক্যাকটাস জাতীয় কিছু গাছ জন্মাবে। এটা মরুভূমিতে একদম কোনো গাছপালা জন্মাবে না, এখানে ক্যাকটাস জাতীয় কিছু গাছ জন্মাবে। আর এখানে একটু মোটামুটি ঘাস জন্মাবে, আর এখানে আর একটু বড় ঘাস জন্মাবে। তার মানে ক্যাকটাসের পর ঘাসের উচ্চতা দেখো একটু বড় করে দিয়েছি। আর এই এলাকাটা, তার মানে এটা আমরা কি বলতে পারি, এটা মরুভূমি, এটা তৃণভূমি বলতে পারি। আর তৃণভূমি এদিকেও আসছে, হ্যাঁ। আচ্ছা, তৃণভূমি আস্তে আস্তে বড় হচ্ছে। আলফা, তারপরে হে, আলফা আলফা যে ঘাসগুলো আর কি, মানে এরা এত বড় ঘাস হয় যে হাতিও দেখা যায় না। এদিকে আস্তে আস্তে মানে তৃণভূমির উচ্চতা বাড়ছে। আর ঠিক এরকম জায়গায় কি হবে, তৃণভূমিও থাকবে কিন্তু সঙ্গে একটা দুটো গাছ থাকবে। তাহলে এই অঞ্চলটাকে বলা হয় সাভানা। সাভানা আসলে একটা ইকোটোন। ইকোটোন মানে কি একটু জেনে নাও। ইকোটোন, ইকোটোন, ইকোটোন মানে দেখো এখানে তার মানে বৃষ্টিপাত বাড়ছিল বলে, দেখো যত বৃষ্টিপাত বাড়বে তত আস্তে আস্তে ঘাসের বা গাছের উচ্চতা বাড়তে থাকবে। ঠিক আছে, ঘাসের বা গাছের উচ্চতা আস্তে 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 বাড়ছে। তার মানে বৃষ্টিপাতের সঙ্গে সম্পর্ক রয়েছে স্বাভাবিক উদ্ভিদের। একই সঙ্গে মৃত্তিকার সঙ্গে সম্পর্ক আছে। আমি যেদিন মৃত্তিকাটা বোঝাবো তোমাদের, সেদিন তোমাদের মৃত্তিকার প্রসঙ্গটা বলে দেবো। তাহলে এই যে কনসেপ্টটা তোমাদের কাছে যদি থাকে, তাহলে তোমরা ডব্লিউবিসিএস এর কোনো কোশ্চেন ডিটেলস লিখছো বা যে কোনো কোশ্চেন ইনটিউশনে উত্তর দিচ্ছ, মনে করো অপশান বাঁচছো, জানো না কোশ্চেনটা, কিন্তু অপশান যেগুলো হবেই না সেটা বুঝতে পারবে।
এই জন্য কনসেপ্ট ক্লিয়ার থাকলে কম পড়েও বহু কোশ্চেনের উত্তর তুমি পারবে দিতে এবং তুমি অরিজিনালি জ্ঞানী হবে। হ্যাঁ, চাকরি বাকরি পরীক্ষায় তুমি অন্যদের থেকে এক্সট্রা এজ পাবে, এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। তো এই কনসেপ্টটা এই যে সাবানা আসলে কাইন্ড অফ ইকোটোন। ইকোটোন কি সেটা একটু বলে দিই। ইকোটোন হচ্ছে, দেখো আগে আমরা এই এই যে এক একটা এলাকা, এই ঘাসের এলাকা, আমরা এটাকে একটা বায়োম বলতে পারি, তৃণভূমির বায়োম। আর প্রচণ্ড বড় জঙ্গলের একটা বায়োম হতে পারে, নিরক্ষীয় জঙ্গল বা বনভূমির একটা জঙ্গল হতে পারে, তা এটা একটা বায়োম। জলাশয়ের একটা বায়োম হতে পারে, মরুভূমির একটা বায়োম হতে পারে। বায়োম মানে কি সেটা একটু বলে দিই। বায়োম মানে হচ্ছে একটা নির্দিষ্ট এলাকা, একটা নির্দিষ্ট এলাকা যখন একটা ভৌগোলিক সিমিলারিটি থাকে, ভৌগোলিক সাদৃশ্য থাকবে, উদ্ভিদের, মৃত্তিকার, হ্যাঁ, তারপর ভূপ্রকৃতিগতভাবে সমভূমি হবে বা মালভূমি হলে মালভূমি, তো এরকম ভূপ্রকৃতিগতভাবে একই রকম কোনো একটা অংশকে আমরা একটা বায়োম বলতে পারি। যেমন শুধু মরুভূমির একটা বায়োম হতে পারে, শুধু জলাশয়ের একটা বায়োম হতে পারে, শুধু তৃণভূমির একটা বায়োম হতে পারে, শুধু নিরক্ষীয় বনভূমির একটা বায়োম হতে পারে। এবার এরকম দুটো বায়োম, মনে করো এটা তৃণভূমির বায়োম, এটা হচ্ছে নিরক্ষীয় বনভূমির বায়োম, এটা হচ্ছে নিরক্ষীয় বনভূমির বায়োম, এটা তৃণভূমির বায়োম। এই দুটো বায়োমের উদ্ভিদ এবং দুটো বায়োমের প্রাণী দুই রকমেরই আলাদা। তার মানে খাদ্য শৃঙ্খলগুলো আলাদা, খাদ্য জালগুলো আলাদা। বোঝা যাচ্ছে? তোমরা মাধ্যমিকে যে খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল যে তোমরা ইয়েতে পড়েছো, যারা যাদের বায়োলজি আছে এইচএসে বা পড়েছো তারা তো জানোই, আর যারা মাধ্যমিকে বায়োলজি পড়েছো তারাও জানো যে খাদ্য জাল কাকে বলে বা খাদ্য শৃঙ্খল কাকে বলে। তো এই যে বায়োমটা আর এই বায়োমটা দুটোরই আলাদা 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 প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে, আলাদা আলাদা প্রাণীগত বৈশিষ্ট্য রয়েছে। তো এখানে তৃণভূমিতে যেগুলো থাকবে সেগুলো সবসময় কিন্তু জঙ্গলে থাকবে না, আবার জঙ্গলে যেগুলো থাকবে অতিরিক্ত উঁচু ভূমি, উঁচু জঙ্গলে, মানে উঁচু 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 গাছের জঙ্গলে, সেগুলো তৃণভূমিতে থাকবে না। তো এই দুটো বায়োমের মাঝখানে কিছুটা অঞ্চল, এই অঞ্চলটাকে আমরা বলি ইকোটোন। মানে কি হয়, এই অঞ্চলের কিছু প্রাণীরা এই দিকে চলে আসে, আবার এই দিকের কিছু প্রাণীরা এইদিকে চলে আসে। এই দুই অঞ্চলের প্রাণীরা মাঝে এরা এমন একটা জায়গা তৈরি করে। অ্যাকচুয়ালি দেখো, কোনো গাছপালা এমন বলা যায় না যে সীমানা নেই, প্রাকৃতিক কোনো সীমানা থাকে না যে এইটুকু তৃণভূমি আর এদিকে বনভূমি, এরকম কোনো সীমানা থাকে না। তাই সীমানাগুলো একটার সঙ্গে একটা আর একটা ঠিক ওভারল্যাপ করে, ঠিক আছে, পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে যায়। বুঝেছো সবাই? আচ্ছা, এবার এক সেকেন্ড একটু দেখি রেকর্ডটা হচ্ছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে ইকোটোনটা কি বুঝেছো? এই ইকোটোনেই কিন্তু সবচেয়ে বেশি পশু পাখির সমাবেশ হয়, ঠিক আছে। এই জন্য ইকোটোনটা খুব ইম্পর্টেন্ট, এটা জিওগ্রাফিক্যাল একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। আচ্ছা, তাহলে আমরা এই সবগুলো জানলাম। এখানে কি কি শিখেছি দেখো, বায়োম কাকে বলে জানলাম, দুটো বায়োমের মধ্যবর্তী কোনো সীমানা থাকে না সেটা জানলাম, এবং এই সীমানাটাতে অনেক সময় দুই বায়োমের প্রাণীকুল এসে জমা হয়। এদিক থেকে হরিণরা আসে, এদিক থেকে বাঘরা আসে, তাহলে এই অঞ্চলে এসে এই হরিণগুলো এখানে চলে আসে আর বাঘগুলো এই হরিণগুলো খেতে চলে আসে। তৃণভূমিতে অবশ্যই বাঘ থাকে। তাহলে এই অঞ্চলটা ইকোটোন, যেমন ঠিক এইটা একটা ইকোটোন, সাবানা একটা ইকোটোন। তাহলে সাবানার যে কনসেপ্টটা তোমরা বারবার সাবানা বলে ভুল করছিলে, সেইটা সাবানা যদিও তৃণভূমি, বাট সেটা এইরকম উদ্ভিদরাজির মিশ্রণ। তাহলে এটা সাবানার কনসেপ্ট গেল। এবার আসি মরুভূমিতে সোনেরান বললাম, আর তৃণভূমিটা একটা ক্যান্টাবেরি বলেছিলাম। কোন দেশের সেটা আমি বলেছি, একবার তোমাদের যদি মনে থাকে বলো। কোন দেশ? নিউজিল্যান্ডের। নিউজিল্যান্ডের, ভেরি গুড। আচ্ছা, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের। আচ্ছা, তাহলে আমরা মরুভূমিগুলো বলে দিলাম। এবার আমি একটু সবার কাছে জিজ্ঞেস করবো, যাকে যাকে জিজ্ঞেস করবো সে বলবে। উত্তর আমেরিকার মরুভূমিটার নাম কি? হাত তোলো ফটাফট, যাকে যাকে জিজ্ঞেস করবো সে বলবে। সম্ভব বলো। সোনেরা। সোনেরান। দক্ষিণ আমেরিকার মরুভূমির নাম কি? হাত তুলবে ফটাফট। সবার হাত তোলা পাচ্ছি না। যারা উত্তর দিচ্ছ, আগেও দিয়েছো, তারাই শুধু হাত তুলেছো। বাকিরা কি ঘুমাচ্ছ নাকি অনলাইনে বসে? অনন্যা বলো, দক্ষিণ আমেরিকার নাম।
দক্ষিণ আমেরিকার মরুভূমির নাম। সাহারা তো এইখানটায়, সাহারা তো উত্তর, এটা হচ্ছে আফ্রিকার, লিবিয়া, মরক্কো, এই যে মিশর, এই এলাকাটা, ঠিক আছে? এই যে মিশরের নীল নদ এখান থেকে যায় গিয়ে ভূমধ্যসাগরে পড়ে। আচ্ছা, তাহলে অনন্যা বলো, তাহলে এটা কি হবে? অর্পিতা বলো, অর্পিতা বলো। প্যাটাগোনিয়া আর আটাকামা। অ্যাটাকামা বা আটাকামা যাই বলো, ঠিক আছে? তাহলে এই প্যাটাগোনিয়া আর অ্যাটাকামা এই দুটোই হচ্ছে দক্ষিণ আমেরিকার। আচ্ছা, এরপর আবার যাকে জিজ্ঞেস করবো সে বলবে। আচ্ছা, অস্ট্রেলিয়ার মরুভূমি, তখন মনে হয় বলা হয়নি অস্ট্রেলিয়ার মরুভূমির নাম। কে পারবে বলো? বলো বলো, যারা যারা হাত তুলেছে তাদের মধ্যে একজন বলো। রিয়া বলো। গ্রেট অস্ট্রেলিয়ান মরুভূমি। গ্রেট অস্ট্রেলিয়ান মরুভূমি, ভেরি গুড। আচ্ছা, তাহলে এশিয়ার মরুভূমি সবাই জানো। এশিয়ার মরুভূমি একটা ভারতের আমরা থর বলেছি, মঙ্গোলিয়ার গোবি, আর একটা তোমরা সৌদি আরবের বলেছো, কোনো ক্ষতি নেই। আচ্ছা, তাহলে আফ্রিকার মরুভূমি সাহারা বাদে আর দুটো নাম বলেছিলাম আমি, কি কি? কার কি মনে আছে বলো? কালাহারি আর নামিল। নামি, ভেরি গুড। তাহলে আমরা মরুভূমি জানলাম আর তৃণভূমি জানলাম, ঠিক আছে? এবার একটু আসি, মরুভূমি তৃণভূমি ছাড়া আর 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 কি জানা যায় কয়েকটা, চলো ঝড়ের নাম বলি। ঝড়ের নামে আসি, বলো তো এইখানে যে ঝড়গুলো হয়, জাপান এবং, ঝড়ের কালারগুলো একটু আলাদা করি, হ্যাঁ। জাপান এবং চীন সাগরে এই অঞ্চলে সাইক্লোন যেটা হয় তার একটা লোকাল নাম আছে, তার নাম বলতে হবে। টাইফুন। সঠিক উত্তর টাইফুন। আচ্ছা, আমি যাকে জিজ্ঞেস করবো সেই বলো। এবার একটা আরেকটা কোশ্চেন করি, সেটা হচ্ছে সাইক্লোন কোথায় বলে? চন্দন। প্রশান্ত মহাসাগরীয় সাইডে যে আচ্ছা, পূজা। বঙ্গোপসাগর। রিয়া। রশিদ। ভারত মহাসাগরে। সুদীপ্ত। ভারত মহাসাগর। একদম, সাইক্লোন হচ্ছে ভারত মহাসাগর, এই এলাকাটা ভারত মহাসাগর, এই এলাকাটাকেই সাইক্লোন বলে, ঠিক আছে? সাইক্লোন ওভারঅল সবাই সাইক্লোন, বাট নামটাও সাইক্লোন ভারত মহাসাগর। আমাদের ভারত এতটাই বিখ্যাত এমন একটা জায়গা যে ভাবাই যায় না যে পৃথিবীতে এটা, চীন প্রচণ্ড পরিমাণে ঈর্ষা করে এই জন্যেই, এবং চীন বহুবার বলেছে ভারতের নামে কেন একটা মহাসাগর হবে, এখনো পর্যন্ত ওদের দুঃখ কষ্ট গেল না। এবং সারা পৃথিবীর সব দেশেরই হয়তো এই কষ্টটা আছে যে কোনো দেশের নামে কোনো মহাদেশ নেই, মানে মহাসাগর নেই, একমাত্র ভারতের নামে একটা মহাসাগর রয়েছে। মানে এটা আমাদের কাছে ভীষণ বড় গর্বের। এই মহাসাগরের নাম অনুসারে আমরা, মানে নাম থেকে বুঝতে পারি যে ভারত অতীত কাল থেকে কতটা ঐতিহ্যবাহী, সারা জীবন ধরে, সারা ইতিহাস জুড়ে ভারতের দাবদাবা ছিল সারা পৃথিবীতে, এবং পৃথিবীর সমস্ত দেশ ভারতকে চিনত, ঠিক আছে? ইউরোপের মানুষজন ভারতে আসার জন্য কত কিছু করেছে, সেই মার্কোপোলো থেকে শুরু করে, হ্যাঁ, ভারতকে, মানে কি বলবো, অতীতকাল থেকেই ভারত ছাড়া ওরা সারা পৃথিবী, সব মানুষজন যদি কিছু গবেষণা প্রথম করতো তাহলে ভারত নিয়ে করতো আগে, ঠিক আছে? তো চলো, তাহলে আমরা ভারত মহাসাগরে দেখতে পাচ্ছি সাইক্লোন নাম, আর চীন সাগরে টাইফুন নাম এই সাইক্লোনের। এবার আসি অস্ট্রেলিয়ার আশেপাশে বা অস্ট্রেলিয়ান সাগর টাগরে এই এলাকাগুলোতে কি নামে পরিচিত? কে পারবে? আচ্ছা, রিয়া বলো। বলবো হ্যাঁ বলো, যে কোনো একজন বলো। পূজা বলো। উইলি উইলি। একদম সঠিক উত্তর, উইলি উইলি। আচ্ছা, এবার আসি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কি নাম? হাত তোলো। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কি নাম? চন্দন বলো। হ্যারিকেন। রশিদ। হ্যারিকেন। একদম সঠিক, সঠিক উত্তর হচ্ছে হ্যারিকেন। এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ কোথায় সেটা দেখো। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ হচ্ছে এই যে, এটা হচ্ছে মধ্য আমেরিকা। এই মধ্য আমেরিকা, আরেকটু ভালো করে এঁকে দিই।
এই যে এলাকাটা এইখানে এই দিকটা হচ্ছে, এইদিকে একটা সাগর আছে আটলান্টিক মহাসাগর, ঠিক আছে, আটলান্টিক মহাসাগর, আর এদিকে হচ্ছে প্রশান্ত মহাসাগর, ঠিক আছে। আচ্ছা, এই দুই সাগরে যাওয়ার রাস্তা একটা আছে, সেই রাস্তাটা বলতে জলাশয় দিয়ে এটা লিঙ্ক করা হচ্ছে, এটা একটা খাল দিয়ে, এটা সবাই জানো নিশ্চয়ই, তাও দু একজনকে জিজ্ঞেস করবো এই খালটার নাম কি। আমি আশা করবো এগুলো সবাই জানো, কিন্তু তার মধ্যে এত কমজন হাত তুলছো, এটা খুব কষ্টের। বাকিরা হাত তুলছো না কেন? এই জলাশয়টা যেটা লিঙ্ক করা হয়েছে, এটা এটা ন্যাচারাল কোনো জলাশয় নয়, এটা কোনো চ্যানেল নয়, ইট ইজ নট এ চ্যানেল, এটা মেকানিক্যাল, মেড বাই হিউম্যান বিংস, মানে মানুষ তৈরি করেছে, এটা ক্যানেল। এটার নাম জানো না? সঞ্জু বলো। পানামা খাল। চন্দন? পানামা খাল। একদম, পানামা খাল। এই পানামা খালটা, এই জায়গায় পানামা নামে একটা দেশ রয়েছে, এছাড়া আরো কতগুলো দেশ আছে, পানামা, হন্ডুরাস, নিকারাগুয়ে, ঠিক আছে। তো এই যে দেশগুলো হচ্ছে, এখানে কিউবা আছে, এখানে কিউবা, তারপরে যে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জগুলো রয়েছে, তো এইখানে কতগুলো দেশ আছে, অন্য অসংখ্য ছোট ছোট দেশ আছে, মধ্য আমেরিকান দেশ বলা হয়, এইটাকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বলা হয়, বিশেষ করে কিউবাকে। তারপর তোমার এই যে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, রেড ইন্ডিয়ান যারা থাকে, এর আগে তোমাদের হয়তো কোনোদিন বলেছি রেড ইন্ডিয়ান, এখানেও ইন্ডিয়ান নামটাও কিন্তু ইনক্লুডিং, এখানেও রেড ইন্ডিয়ান এবং পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, এটাও একটা অবাক করা ব্যাপার। কীরকম ছিল এখান থেকে, আচ্ছা সে গল্প পরে কোনোদিন হবে। এখানে ইন্ডিয়ার নাম কেন এলো, পশ্চিম ভারত কেন এলো, বা রেড ইন্ডিয়ান কেন বলা হয়, তাহলে এখানেও কেন ইন্ডিয়া ঢুকে গেল, এটা একটা দারুণ কোশ্চেন, ঠিক আছে। এটা আমি তোমাদের হয়তো ক্লাসে কোনোদিন বলেছি, তাও তোমাদের কাছে একটু জিজ্ঞেস করার কৌতূহল হচ্ছে যে কারোর মনে আছে কিনা। যদি কারোর মনে থাকে হাত তোলো, যে এখানে ইন্ডিয়া আসলো কোথা থেকে, এখানে কেনই বা পশ্চিম ভারত বলা হচ্ছে, বা ইন্ডিয়ান কেন, রেড ইন্ডিয়ান বলা হচ্ছে, এটা যদি একটু বলতে পারো ভালো লাগবে। আমি হয়তো কোনোদিন ক্লাসে বলেছি। চন্দন একা হাত তুলেছো, আর কেউ? আর কেউ? আচ্ছা, এবার অনেকেই হাত তুলেছো, সৌভাগ্য হাত তুলেছো, সৌভাগ্য বলো। ক্রিস্টোফার কলম্বাস ইন্ডিয়ান সম্মান করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ। তোমার কথা ভালো শোনা যাচ্ছে না, একটু ঠিক করে বলো। হ্যালো, আবার বলো, হ্যালো, আবার বলো। হ্যাঁ বলছিলাম যে বলছি দাদা ক্রিস্টোফার কলম্বাস ভারতের সন্ধান করতে গিয়ে দাদা এই আইল্যান্ডের যখন এই দ্বীপটার খোঁজ পায় তখন সে এখানে দেখে পরে বুঝতে পারে যে এটা ভারত নয়। তো ও কি বুঝতে পেরেছিল ভারত না? ও কি বুঝতে পেরেছিল ভারত না এটা? হ্যাঁ, সে বুঝতে পেরেছিল যে ভারত না এটা, ওই জন্য সে পরে তারপর নাম দিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ, যেহেতু এটা পশ্চিম প্রান্তে ছিল ওই জন্য এরকম কিছু। হ্যাঁ, ওইরকমই কিছু, কিন্তু আর একটু পরিষ্কার করে বলতে হবে। আচ্ছা, আর একটু পরিষ্কার করে কে বলবে? বলো, রিয়া বলো। রিয়া বলো, হাত তুলেছে তো। আচ্ছা, অনন্য বলো। হাত তুলে বসে আছে না কি এরা? ইয়ে করছো কেন? বলছি বলো। বলছি যে কলম্বাস ভারত তারা করতে গেছিল, মানে এসেছিল যখন, তো ভুল করে ওইখানে চলে যায়, ভুল করে ওয়েস্ট ইন্ডিজে চলে যায়, এবং যে দেখে যে ওটা ভারত নয়, ওটা আচ্ছা, যাই হোক, ব্যাপারটা বুঝতে পেরেছি। তোমরা বলতে চাইছো যে ও কলম্বাস বুঝে গেছিল, না কলম্বাস বুঝতে পারেনি। শোনো, তখন আমি গল্পটা একটু বলেই দিই, যে ঘটনাটা ইন্টারেস্টিং, তোমাদের এগুলোতে কি হবে যে জিওগ্রাফির প্রতি আকর্ষণ বাড়বে আর কি, আরো বেশি পড়াশোনা করতে ভালো লাগবে। দেখো, এই একটা সময় ইউরোপের এই মানুষগুলো, ইউরোপের এইখানের মানুষগুলো এরা মোটামুটি অনেকটাই উন্নত হয়ে যায়। হ্যাঁ, এখানে ইংল্যান্ডও আছে, তো এই অঞ্চলের মানুষগুলো অনেকটা উন্নত হয়ে যায়, মানে যথেষ্ট পরিমাণে নবজাগরণ যখন ঘটে আর কি। নবজাগরণ মানে হচ্ছে এরা এরা ওই পোপেদের অত্যাচার আর পোপেদের কুসংস্কারের হাত থেকে বাঁচার জন্য এরা তখন যুক্তিতর্ক এরা
হাতিয়ার করে এরা সবাই তখন ঈশ্বরকেও চেঞ্জ করে নেয়। মানে কিরকম, ঈশ্বরের ভাবনা চিন্তাও চেঞ্জ করে। আগে ছিল ক্যাথলিক ধর্ম, পরবর্তীতে এরা কি করে, প্রোটেস্ট্যান্ট ধর্ম নামে ইংল্যান্ডে শুরু হয়। প্রোটেস্ট্যান্ট ধর্ম মানে প্রোটেস্ট করা থেকে শুরু হয়। তার মানে ক্যাথলিকরা পুরনো দিনের আমলের যত কুসংস্কার আছে, পোপের আন্ডারে পুরো পৃথিবীর বা পুরো টোটাল ইউরোপটাকে চালাতো ওরা। ঠিক আছে, পোপ যা বলতো তাই। এমনকি কাউকে খুন করে দিলেও পোপ যদি বলতো ঠিক আছে আমি তোমাকে ভগবানের একটা সার্টিফিকেট লিখে দিচ্ছি, তাহলে তোমার আর কিছু হবে না, পাপটাপ হবে না, বা তোমার কোনো শাস্তি হবে না, তাহলে সেটা 7 খুন মাফ হয়ে যেত। এরকম একটা কন্ডিশন চলতো। তো তারপর প্রোটেস্ট্যান্ট ধর্ম হলো। এর প্রোটেস্ট্যান্ট ধর্মের মাধ্যমে নবজাগরণ শুরু হলো, ফলে এদের যুক্তিতর্কের কোয়ালিটি বাড়তে শুরু করলো। তার মানে তখন এরা বিজ্ঞানের অগ্রগতি শুরু করলো। তাহলে এই অঞ্চলটা বিজ্ঞানের অগ্রগতি হয়ে গেছিল। কিন্তু এখানের মানুষজন ভাবতো যে পৃথিবীটা কীরকম, ইউরোপটা মাঝখানে আছে আর বাকি পৃথিবীটা এদেরকে ঘিরে রয়েছে। আর এদিকে যে আফ্রিকা আছে, এদিকে যে এত বড় বড় মহাদেশ বা এদিকে মহাদেশ আছে, এটা কিছুই জানতো না। তখন একসময় কি করলো এই অঞ্চলের মানুষজন, তখন এরা এই দিকটায় আবার এটাকে বলে মধ্যপ্রাচ্য। মানে এখানে যে ইরাক, ইরান, হ্যাঁ, তারপর তোমার সৌদি আরব, তারপর এই অঞ্চলটাকে বলে মধ্যপ্রাচ্য। আর আমাদের এই অঞ্চলটাকে বলে যে সুদূর প্রাচ্য। ঠিক আছে, আচ্ছা, সুদূর প্রাচ্য হচ্ছে তোমার জাপান, তারপর চীনের খানিকটা অংশ, রাশিয়ার কিছুটা অংশ, হ্যাঁ, সুদূর প্রাচ্য। আর এটা হচ্ছে মধ্যপ্রাচ্য। এবার আর আমাদের টোটালটাকে প্রাচ্য বলা হয়, আর এগুলো পাশ্চাত্য বলা হয় ইউরোপটাকে। এবার এই অঞ্চলে এরা কি করতো, এখান থেকে মশলা নিয়ে এই লোকজনগুলো এই ভারতের এখান থেকে আসতো, এদিকে থেকে এসে এখান থেকে মালপত্র নিয়ে গিয়ে এই ইউরোপে বিক্রি করতো, বা ইউরোপের মানুষগুলো এদের কাছ থেকে নিত। ফলে এরা ছিল মিডিলম্যান, মধ্যপ্রাচ্য। আর এরা এক প্রান্তে ছিল আর এরা এক প্রান্তে ছিল। এবার এদের মধ্যে একটা ধর্মযুদ্ধ বাঁধে। এরা হচ্ছে মোহামেডান বা মুসলিম, আর এরা হচ্ছে খ্রিস্টান। এদের মধ্যে যখন লড়াইটা বাঁধে, সেই লড়াইটার নাম হচ্ছে ক্রুসেড। ঠিক আছে, এই ক্রুসেডের যুদ্ধ দীর্ঘদিন ধরে চলেছিল। ফলে এই অঞ্চলের মানুষগুলো আর এদিকে যেতে পারছিল না। মানে এদের ব্যবসা বাণিজ্য তখন নষ্ট হয়ে যায়। তখন এরা কি করবে, এই এলাকায় তখন মশলার ডিমান্ড মারাত্মক পরিমাণে হয়। তখন এখানে পর্তুগাল হচ্ছে এই এলাকায় একদম সমুদ্রের কিনারায়। পর্তুগালের একটা তখন একজন নাম না জানা আর কি, হ্যাঁ, প্রিন্স দ্য নেভিগেটর বলা হয়, একটা যুবরাজ আর কি, সে বলেছিল তাহলে এক কাজ করো, বিজ্ঞানের তখন অগ্রগতি অনেকটা, তখন বলছে ভারতবর্ষে যাওয়ার রাস্তা বের করো। তখন কিন্তু জানে সবাই যে ভারতবর্ষে যাওয়া যাবে, এরকম করে এই দিক দিয়ে যাওয়া যাবে। ঠিক আছে, কিন্তু কিভাবে যাবে, তার জন্যে এই রাস্তা দিয়ে কিভাবে যাওয়া যাবে সেই রাস্তা তার বের করতে হবে। ঠিক আছে, এবার এরকম করে রাস্তা নিশ্চয়ই তো এখনো দেখতে পাচ্ছ আছে, কিন্তু তখনও মানুষ তো জানতো না জলের মধ্যে দিয়ে। তখন নতুন করে কম্পাস আবিষ্কার হয়েছে ঠিকই, কিন্তু কতটা দূরত্ব, কোথায় কি, এখানে যেমন নিরক্ষরেখা আছে, হ্যাঁ, নিরক্ষরেখা, তাহলে নিরক্ষরেখায় উষ্ণ আর এরা শীতল অঞ্চল। তাহলে এরা এখান থেকে রিসার্চ করতে শুরু করে, আস্তে আস্তে ছোট ছোট অল্প অল্প যায়, আর আফ্রিকার পাশ দিয়ে ম্যাপ বানিয়ে চলে যায়। এরকম করে এরা ইউনিভার্সিটি তৈরি করে। পর্তুগাল কেন করে, ভারত থেকে মাল মশলা সমুদ্রের মধ্যে দিয়ে নিয়ে চলে আসবে। যদি পর্তুগাল আনতে পারে তাহলে ইউরোপকে পুরো শাসন একাই করতে পারবে। পর্তুগালের এরকম একটা স্বপ্ন তৈরি হয় ওই প্রিন্স দ্য নেভিগেটরের। কিন্তু সত্যি সত্যি সেই স্বপ্নই একদিন পূরণ হয়, সারা ইউরোপের রাস্তা, মানে ভারতবর্ষের সঙ্গে রাস্তা খুলে যায়। কিন্তু সেই প্রিন্স দ্য নেভিগেটর হয়তো তা সেদিন বেঁচে ছিল না। কি করে দেখো, এখান থেকে আস্তে আস্তে যায়, আবার ফিরে যায় ম্যাপ তৈরি করে। সেখানে ইউনিভার্সিটি তৈরি হয়, জাহাজ ঘাঁটি তৈরি হয়। এবার বার্থেলোমিউস দিয়াস এই অঞ্চল দিয়ে আসতে শুরু করে। এখান থেকে এসে এদিক থেকে, সে গল্প তোমাদের বলেছিলাম কোনোদিন, এদিক থেকে যখনই কম্পাসে দেখছে এদিকে যাচ্ছি, তখন সবাই ভাবছে এই তো ভারতবর্ষে যাওয়ার রাস্তা পেয়ে গেছি, কারণ বিজ্ঞানীরা বলেছে পূর্ব দিকে যেতে হবে সমুদ্রের মধ্যে দিয়ে। কিন্তু আফ্রিকার এই পাশ দিয়ে যেতে পূর্ব দিকে যেতে হঠাৎ করে দেখে আর যাওয়া যাচ্ছে না, আবার দক্ষিণ দিকে বাঁকে। তখন ওদের এই ফ্রাস্ট্রেশনে ভোগে আর কি, যে আমরা তো যাওয়ার রাস্তা বের করে ফেলেছিলাম, এখনও স্থলভাগ কেন, এইভাবে আসতে থাকে। এইখানে এসে একটা বিশাল বড় ঝড়ের মুখে পড়ে। এটাকে ঝড়ের অন্তরীপ নাম দিয়ে আবার ফেরত চলে আসে। কেন, কারণ হচ্ছে আর যাওয়ার সাহস ছিল না, এদিক থেকে আবার ঘুরছে। কিন্তু বার্থোলোমিউস দিয়াজের সঙ্গে যে জাহাজ ছিল, বা যারা সৈন্যবাহিনী ছিল, বা যারা নাবিকের সঙ্গে যারা ছিল আর কি, তারা বলল এদিকে যদি আবার যাওয়া হয়, আবার নিশ্চয়ই দক্ষিণ দিকে কোনো দিকে ঘুরতে হবে, তো আমাদের যাওয়ার আর দরকার নেই। তো বার্থোলোমিউস দিয়াজ এখানে ঝড় ফড়ের মধ্যে পড়ে সবার বিরোধিতার জন্য আবার ফিরে চলে যায়।
বার্থোলোমিউস দিয়াজ এই এলাকায় গিয়ে বলে যে এরকম এরকম ভাবে এই অবধি আমরা ম্যাপ তৈরি করেছি, এর পরেও আবার কি আছে জানি না, কিন্তু এখানে ভীষণ ঝড় হয়, তাই এটাকে ঝড়ের অন্তরীপ। ঠিক আছে, অন্তরীপ মানে হচ্ছে এটাকে বলে হর্ন। ঠিক আছে, অন্তরীপের একটা ইংলিশ আছে, আমার এই মুহূর্তে খেয়াল নেই, কি যেন ভুলে গেলাম নামটা। তো যাই হোক, এইভাবে যে তৈরি হচ্ছে রাস্তাটা, একটা সময় রাস্তাটা মোটামুটি আন্দাজ করতে পারে যে এইভাবে যেভাবে যেতে হবে, কিন্তু তার আগে কলম্বাস কি করে, কলম্বাসের হাতে একটা তখনকার সেই সময়ের আমলে পৃথিবীর একটা ম্যাপ বিজ্ঞানীরা হাতে ধরিয়ে দেয়। সেই ম্যাপটা কেমন ছিল? ম্যাপটা বলছে এদিক থেকে যদি যাওয়া যায় এই সাগরটা পেরিয়ে, তাহলে এই দিক থেকে, যেহেতু পৃথিবী গোল, এই দিক থেকে ভারতবর্ষে উঠে পড়া যাবে। তাহলে কলম্বাস দেখলো, হিসাব করে দেখলো, সেই সময়ের আমলে বিজ্ঞানীদের হাতে যে ম্যাপটা ছিল বা ম্যাপটা তৈরি করেছিল, দেখলো এই দিক থেকে গেলে এরকম করে ঘুরে যদি যাওয়া যায় তাহলে পৃথিবীর এই প্রান্ত থেকে অনেক কম দূরত্ব হচ্ছে। কিন্তু আসলে কিন্তু কম দূরত্ব না, কিন্তু ম্যাপটা ছিল ভুল। ম্যাপটা ছিল ভুল, এই দিক থেকে গেলে জানে যে এই দিক থেকে গিয়ে ভারতবর্ষে পৌঁছানো যাবে, আর এদিক থেকে পর্তুগাল যাচ্ছে, আর এদিক থেকে স্পেনের হয়ে যাবে হচ্ছে কে, কলম্বাস। স্পেনের রানীকে তখন মোটামুটি ভালো সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে, ঠিক আছে, খুব ভালো সম্পর্ক করে 7টা জাহাজ নিয়ে রওনা দিয়েছিল। তাহলে তার হিসাব কিন্তু ভুল ছিল না কলম্বাসের, কিন্তু ম্যাপটা ভুল ছিল। এবার যখন এখানে আসে, এইখানে এসে ওরা দ্বীপ টিপগুলো দেখে, দেখে টেকে ওরা ভাবে এই তো ভারতে চলে এসেছে। তখন তার ভারতের লোকজনকে তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেই যে চিনে যাবে, বারবার দেখতে দেখতে অভ্যস্ত, তো এখানে কাউরেই চেনে না, ভেবেছে ভারত বলে আবার ব্যাক করে চলে গেল, গিয়ে বললো আমরা ভারত থেকে ঘুরে চলে এসেছি। ঠিক আছে, এর ভারত থেকে ঘুরে চলে এসেছি, আর এদিকে ভাস্কো দা গামা এই দিক দিয়ে তখন রাস্তা আবিষ্কার করে ফেলেছে। এর আগে এখানে একটা ছোট্ট গল্প, এটাকে ঝড়ের অন্তরীপে বলে, আবার গুড হোপ অন্তরীপ বা উত্তম আশা অন্তরীপেও বলে, উত্তম আশা অন্তরীপ। ও, অন্তরীপের ইংলিশটা মনে পড়েছে, হচ্ছে রিফ, রিফ বলে, রিফ সম্ভবত REEP এরকম কিছু একটা হবে, রিফ। তো এই যে অন্তরীপটা, এটা কি করে, যখন এই বার্থোলোমিউস দিয়াজ প্রিন্স দ্য নেভিগেটরের কাছে গিয়ে পর্তুগালের রাজকুমারের কাছে বলে যে স্যার এখান থেকে কিন্তু আর যাওয়া যাবে না, এখানে ভয়ঙ্কর ঝড়ের মুখে আমরা পড়েছিলাম, তখন প্রিন্স দ্য নেভিগেটর কি বলে, খবরদার এটা কাউরে বলো না, কাউরে বললে আর কোনোদিন মানুষজন ওখানে যাবে না, কিন্তু আমার তো পৌঁছাতেই হবে ভারতবর্ষে। তখন ওই জায়গাটার নাম নতুন করে বলে, সবাইকে বলো এটা হচ্ছে গুড হোপ বা উত্তম আশা, মানে এই অবধি যদি আসা যায়, পেরোলেই ভারতবর্ষের রাস্তা পেরিয়ে যাবে। ভাস্কো দা গামা সরাসরি পরবর্তীতে আসে, এসে এই গুড হোপ অন্তরীপের কাছে আসে, দেখে ঝড় উঠেছে, তারপরেও সে এখান থেকে মাদাগাস্কারের প্রথমে যায়, মাদাগাস্কার থেকে তারপর ভারতবর্ষে পৌঁছায়। কিন্তু কলম্বাস এইদিকে ভারতবর্ষ আবিষ্কার করে বাড়ি চলে গেছে। পরবর্তীতে আবার একজন যাচ্ছে, এরপরে আবার একজন যাবে যে আমেরিকা আবিষ্কার করবে, তার নাম কি, কে বলতে পারবে? বলো সঞ্জু। আমেরিকা ভেসপুচি। আমেরিগো ভেসপুচি, আমেরিকা না কিন্তু, আমেরিগো, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমেরিগো, কয়কারেগো ভেসপুচি। এই আমেরিগো ভেসপুচি যখন আসে, জানে ভারতে এসছে, কিন্তু একবার এদিক যায় আবার এদিক যায়, একবার এদিক যায় এদিক যায়, কারণ এই অঞ্চলটা বিশাল বড় পাহাড়ে, তোমরা জানো এখানে একটা পর্বতমালা আছে, রকি পর্বতমালা, এই অঞ্চল দিয়ে এসে আন্দিজের সঙ্গে যুক্ত হয়ে এটা দক্ষিণ আমেরিকার বাদিকে আন্দিজ পর্বতমালা সঙ্গে যুক্ত হয়ে গেছে। পৃথিবীর লংগেস্ট পর্বতমালা আন্দিজ, আর রকি এইখান থেকে এই আলাস্কার মধ্যে দিয়ে আসে। ঠিক আছে, তাহলে এই দিক থেকে বারবার এদিক ওদিক যাচ্ছে, তাহলে পাহাড়ি অঞ্চল, কোনো জায়গায় রাস্তা নেই, জলের রাস্তা নেই, তখন এই অঞ্চলে গিয়ে বলে এটা তো ভারতবর্ষ না, তাহলে এই ভারতবর্ষের নামটা তখন কে করে এসেছিল পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, এটা হচ্ছে কলম্বাস। ঠিক আছে, রেড ইন্ডিয়ান, পশ্চিম ভারত এসব বলে টলে চলে এসছে। আমেরিকা এসে, আমেরিকা ভেসপুচি এসে দেখছে নতুন ভূখণ্ড, তার বিশাল বড় ভূখণ্ড, তখন তিনি ইউরোপে ফিরে গিয়ে বাড়ি গিয়ে বলছে যে এরকম এরকম দেখেছি, কোনো জায়গাতে ভারতবর্ষে যাওয়া যায় না, ওটা একটা নতুন ভূখণ্ড, আমরা পরিষ্কার ড্যাম শিওর বলতে পারি। তখন সেই এলাকাটা এই দুটো মহাদেশে আবিষ্কার হলো এবং নাম দেওয়া হলো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। এভাবে অস্ট্রেলিয়াও একদিন জানতো না কেউ, অস্ট্রেলিয়া হচ্ছে জেমস কুক আবিষ্কার করে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে আমরা এই যে যেগুলো জানলাম
সেটা হচ্ছে কি, যে এই অঞ্চলটা রেড ইন্ডিয়ানদের নাম কেন হলো বা আমাদের পশ্চিম ভারত কেন নাম হলো, সেই কলম্বাস ইতিহাসে দিয়ে রেখে গেছে। আচ্ছা, তাহলে আমরা এটুকু জানলাম। এরপর যেটা আমি বলতে চেয়েছিলাম, এখানে একটা মহাসাগর, একটা প্রণালী পরবর্তীতে কেটে করা হয়। কেন? এই জন্যই কেটে করা হয়, যদি দেখো, যদি এখানে এই অঞ্চলের মানুষজন, আমেরিকার এই অঞ্চলের মানুষজন এই দিকে যদি কোনো কারণে যেতে হয় বা এখানে যদি আসতে হয় চিলির সঙ্গে বা ইকুয়েডর ভেনিজুয়েলার সঙ্গে ব্যবসা করতে হয়, তাহলে এরা কি করে আসবে? এদিক থেকে নিয়ে আসবে মাল, সে তো ভীষণ ভয়ঙ্কর ব্যাপার। তো আবার এই অঞ্চলে যদি যেতে হয় তাহলে এরা যাবে কি করে? এই দিক থেকে যেতেই পারবে না, কারণ এদিকে হচ্ছে বরফে ঢাকা। তাহলে এই দিক দিয়ে এতটা ঘুরে যেতে হবে, আর নাহলে স্থলভাগে যেতে হবে। কিন্তু আমরা জানি যে জলপথ সব থেকে চিপেস্ট রাস্তা, তাই জলপথের আবিষ্কারের ছাড়া কোনো রাস্তা নেই। তখন এই অঞ্চলটা কেটে, পাহাড় কেটে বা পর্বত কেটে এখান থেকে এই দুই মহাসাগরকে মিলিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে পানামা খাল। পানামা দেশের মধ্যে দিয়ে চলেছে, কিন্তু এখানে এই পানামা খালটা যেহেতু পর্বতের উপর দিয়ে কাটা হয়েছে বা পাহাড়ের উপর দিয়ে, সেটা তো ভয়ঙ্কর ব্যাপার, কাটা সম্ভব না। তখন এই জন্যে অনেকগুলো গেট বানিয়ে বানিয়ে জল সঞ্চয় করে করে ওই জাহাজগুলোকে পাস করা হয়। মানে এটা খুব কঠিন রাস্তা, জাহাজ পাস করার প্রচুর সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ, হ্যাঁ, কষ্টসাধ্য। তো সুয়েজ খালের মতো এত ইজি নয়। সুয়েজ খালটাও কিন্তু এইভাবে কাটা হয়েছিল, এখান থেকে এতটা ঘুরে যাওয়ার পরিবর্তে জাস্ট ডাইরেক্টলি ইউরোপে ঢুকে যাওয়া যায়। এগুলো সব ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে বা মানুষের মানব সভ্যতার উন্নতির জন্যে, ঠিক আছে, এগুলো সব মাইলস্টোন, এই দুটো খাল, এই জন্যে খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে আর এগুলো ডিটেলস পড়েও রাখতে হয়। আচ্ছা, তাহলে আমরা পানামা খাল, এইসব খালটাল সম্পর্কে জানলাম, মোটামুটি মোটামুটি মহাদেশগুলো সম্পর্কে জানলাম। আর কি জানলাম? তৃণভূমি, তৃণভূমি, মরুভূমি, তারপর বিভিন্ন তোমার আর কি জেনেছি যে সাইক্লোনগুলোর নাম টাম কোথায় কি। এবার আমি একটু জিজ্ঞেস করি, কোথায় কোন সাইক্লোনের নাম? চীন সাগরের নাম কি? যে কোনো কেউ পারলে বলো ফটাফট করে। চীন সাগরের সাইক্লোনের নাম টাইফুন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের নাম কি? হ্যারিকেন। আচ্ছা, তারপর ভারতবর্ষের যদি সাইক্লোন হয় তার নাম কি দেবো? সাইক্লোনই দেবো। আচ্ছা, আর উইলি উইলি কোথায়? অস্ট্রেলিয়া। আচ্ছা, এবার এবার আরেকটা ঝড় হয়, যে ঝড়টা ঠিক সাইক্লোনের এক্সট্রিম লেভেল, তাকে বলা হয় টর্নেডো। এবার কোশ্চেনটা হচ্ছে টর্নেডো কোথায় হয়? হাত তুলবে, এটা বলার দরকার নেই। কে বলবে বলো, হাত তোলো আগে দেখি। টর্নেডো কোথায়? এক্সট্রিম লেভেলের সাইক্লোন। আচ্ছা, হাত তুলেছো সুদীপ্ত, পূজা, সঞ্জু, আর কেউ তুলছো না? টর্নেডো কোথায় হয়? এক্সট্রিম লেভেলের সাইক্লোন। আসিফ বলো। আর্জেন্টিনার নিচের দিকে। হ্যাঁ, আর্জেন্টিনার নিচের দিকে। আর্জেন্টিনা হচ্ছে, দেখো এখানে হচ্ছে ব্রাজিল, আর আর্জেন্টিনা হচ্ছে এখানে। আর্জেন্টিনা নিচের দিকে মানে হচ্ছে দক্ষিণ আমেরিকায় বলছো। আর কেউ? আচ্ছা, এবার পূজা বলো। আমেরিকা। আচ্ছা, এই যে আমেরিকায় দেখো, এইটা হচ্ছে, দেখো আমেরিকা, আমেরিকা এত বড় একটা মহাদেশ, কিন্তু মাত্র মেইন তিনটে দেশ দিয়েই তৈরি। এই উপরের পার্টটা হচ্ছে কানাডা, কিছুটা অংশ হচ্ছে আলাস্কা আমেরিকা যুক্তরাষ্ট্রের, এই নিচের পার্টটা, মাঝের পার্টটা হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আর নিচের পার্টটা মেক্সিকো। আর নিচে কতগুলো ছোট ছোট দেশ, একটু আগে বললাম, পানামা, হন্ডুরাস, নিকারাগুয়ে, ঠিক আছে, এগুলো। তাহলে এই তিনটে দেশেই পুরো মানে পুরো আমেরিকা যুক্তরাষ্ট্র, মানে উত্তর আমেরিকাটা। এবার এখানে এই যে মেক্সিকো উপসাগর আর আমেরিকা, এই অঞ্চলটা মানে মেক্সিকোর কিছু অংশ আর আমেরিকা যুক্তরাষ্ট্রের, এখানে মিসিসিপি নদী আছে। এই মিসিসিপি নদী তীরবর্তী অঞ্চলে কিন্তু এই টর্নেডো হয়। টর্নেডো খুব ভয়ঙ্কর একটা ঝড়। কিরকম ঝড়? সাইক্লোনটা কি হয়? সাইক্লোনটা প্রায় 5 থেকে 10 কিলোমিটার পর্যন্ত ব্যাসার্ধ হতে পারে সাইক্লোন, ঠিক আছে। কিন্তু কিন্তু এটা যখন এই ব্যাসার্ধটা, মানে এটা হচ্ছে এদের টোটাল ব্যাসার্ধ, আর এই ব্যাসার্ধটা মানে ব্যাস আর কি, এইটা যখন এরকম ছোট করে ঘুরতে থাকে এবং হাতি সুরের মতো নেমে আসে, তখন এটাকে বলে টর্নেডো। মানে এর ব্যাসার্ধ বা ব্যাস
ম্যাক্সিমাম 500 মিটার হয়, ঠিক আছে। আর এটা 5-10 কিলোমিটার দূরে হতে পারে। তাহলে এটা হচ্ছে এক্সট্রিম লেভেলে হয় টর্নেডো। এই টর্নেডো হওয়া মানে হচ্ছে মানে এর থেকে দ্রুত গতি সম্পন্ন আর পৃথিবীতে কোনো ঝড় নেই, ঠিক আছে। হাতির সুরের মতো নামে, তোমরা ইউটিউবে দেখতে পাবে বা বিভিন্ন অনলাইনে এখন দেখা যায়। আচ্ছা, এইটা কোনো যন্ত্রপাতি, যত যন্ত্রপাতি রাখা হয়েছে সব ধ্বংস হয়ে গেছে, কোনো মাপা যায়নি এক গতিবেগ কত। তাও বলা হয় প্রায় নিয়ার অ্যাবাউট 500 কিমি পর্যন্ত গতিবেগ। তুমি ভাবতে পারছো আমাদের এখানে তোমরা ভাবো আমফান হয়েছিল, তার গতিবেগ কত ছিল? খুব বেশি হলে 150, ম্যাক্সিমাম 150, 120, 130, 40, 150 অব্দি মানে বিশাল ব্যাপার। 180 হলে তো মানে ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। আমাদের এই অঞ্চলটা হয় না, একেবারে 180-টাশি সমুদ্রের কাছাকাছি কিনারাতে বা উপকূল অঞ্চলে দেখা যায়। কিন্তু এটা প্রায় 500 কিলোমিটার বেগ, মানে এখানে কোনো গাছপালা বাড়িঘর সব উপরে নিয়ে যায়। গাছপালা থেকে শুরু করে তোমার ওই যদি কোনো গাড়ি ঘোড়াও থাকে তাও উপরে তুলে নিয়ে যায়। মানে এমন দেখা যায় যে গরু গাছে উঠে গেছে, ঠিক আছে, উড়ে গিয়ে। তো মানুষজনও উপরে উঠে যায়। এবার ওখানকার অঞ্চলের মানুষগুলো কি করে, এই বাড়ির নিচে আবার সুড়ঙ্গ থাকে, বাড়ির নিচে এরকম সুড়ঙ্গ থাকে, উপরে ঢাকনাটা আটকে দেয়, নিচে সমস্ত ডকুমেন্টস, কাগজপত্র, জিনিসপত্র, সোনা দানা সব টাকা পয়সা নিয়ে নিচে ঢুকে যায় বাড়ির উপরে। এটা হচ্ছে সমতল ভূমি, আর নিচে এরকম করে সুড়ঙ্গ করে বাড়ি করে রাখে। তাহলে টর্নেডো যদি কোনোভাবে বাড়ির উপরে চলে আসে, টর্নেডো পাশের বাড়ি দিয়ে চলে যাবে, কিছু হবে না এই বাড়ি। কিন্তু যদি এর বাড়ির উপর দিয়ে যায় তাহলে কিন্তু বাড়ি একদম সব ভেঙে চুরে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা টর্নেডো কোথায় হয় সেটাও জানলাম। টর্নেডো হয় হচ্ছে কোথায়? মেক্সিকো উপসাগরের কাছে, উত্তর আমেরিকা বলতে পারো। এবং সবচেয়ে বেশি ভালো লোকেশন হচ্ছে মিসিসিপি নদীর তীরে, ঠিক আছে। বেশ, তাহলে আমরা এখনো পর্যন্ত যে পার্টগুলো বললাম তাতে তোমাদের যেমন কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম, তেমনি অনেক ইনফরমেশন দিলাম, অনেক শর্ট কোশ্চেন তোমরা এখান থেকে পারবে। আচ্ছা, আর তোমাদের আর কি আর নতুন কোনো টপিক ধরবো? এই মোটামুটি দেশ বিদেশ সম্পর্কে, মানে পৃথিবী সম্পর্কে, কন্টিনেন্ট সম্পর্কে মোটামুটি একটু আলোচনা করলাম। আর কন্টিনেন্ট সম্পর্কে আর কিছু তথ্য এক্সট্রা যদি দিতে চাই তাহলে কয়েকটা বেসিক বেসিক জিনিস বলে রাখি। পরীক্ষায় যদি আসে তাহলে তোমরা একদম সোজা সোজা কোশ্চেন অনেকে ভুল করো। যদি বলা হয় যে আচ্ছা এখানে অলিম্পিকের কতগুলো কোশ্চেন আসে, অলিম্পিকের রিং সম্পর্কে কয়েকটা কোশ্চেন আসে। অলিম্পিকের রিং কিন্তু ভ্যারাইটিস কালারের হয়। অলিম্পিকের রিং কটা হয়? 5টা কালার, একটা রেড, একটা গ্রিন, একটা ব্লু, তাই তো? আচ্ছা, কারণ কি জানা আছে? আসিফ হাত তুলে আছো, বলো ব্লু কোথায়? হলুদ কোথায়? এশিয়া। হলুদ রিংটা কোন মহাদেশকে রিপ্রেজেন্ট করে বা কোন মহাদেশের? এশিয়া। হলুদ রিং হচ্ছে এশিয়া। আচ্ছা, তাহলে এবার রেড রিং কোথায়? রেড আমেরিকা। আমেরিকা, উত্তর আমেরিকা। ব্লু কোথায়? ইউরোপ ব্লু। আচ্ছা, আর একটা কি আছে? ব্ল্যাক কোথায়? আফ্রিকা। আফ্রিকা ব্ল্যাক। আর দক্ষিণ আমেরিকা? কটা হলো? আমেরিকা তো লাল ছিল, অনেকটা। আচ্ছা, তাহলে আমাদের কটা হলো? একটা লাল, একটা ব্লু, একটা সবুজ, একটা আর সবুজটা কোথায়? অস্ট্রেলিয়া। বেশ, তাহলে আমাদের এই দক্ষিণ আমেরিকার জন্য কিছু দরকার নেই, এটাই দুটোই লাল। আর আমাদের 5টা রিং, একটা অস্ট্রেলিয়া হচ্ছে সবুজ, বা অস্ট্রেলিয়া বলার থেকে আমাদের ওটাকে টোটাল মহাদেশটাকে বলবে, নাম হচ্ছে কি বলবো? ওশিয়ানিয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবুজ ওশিয়ানিয়াতে, হলুদ এশিয়াতে, আফ্রিকাতে কালো, আর আমেরিকাতে লাল, আর ইউরোপে নীল। এটাও পরীক্ষায় জেনারেল নলেজ হিসেবে আসে। আচ্ছা, যদিও এটা ভূগোলের পার্ট না, কিন্তু লোকেশনের ভিত্তিতে ভূগোল হিসাবে তোমরা মনে রাখতে পারবে। আচ্ছা, আর আর কি কোশ্চেন করি? পুরো ওয়ার্ল্ড থেকে আর তেমন কি কোশ্চেন আসছে? যেমন ধরো ইউরোপের সাইজ কত? সবচেয়ে বড় আমরা জানি এশিয়া, এটা সবাই পারবে। ইউরোপের সাইজ কততম? বলো সঞ্জু। যদি তো আচ্ছা, এবার কোশ্চেন হচ্ছে পঞ্চম কে?
আমরা 7টা মহাদেশের নাম জানি, তাই তো? 1 2 3 4 5 6 আর একটা 7 আছে, কিন্তু সেটা বললাম না কোথায়। পূজা, পঞ্চম সাইজ, হ্যাঁ, আন্টার্কটিকা পঞ্চম, ভেরি গুড। চতুর্থ কে? দক্ষিণ আমেরিকা। তৃতীয়? উত্তর আমেরিকা। আফ্রিকা। দ্বিতীয় বললে? হ্যাঁ, থার্ড। আর হচ্ছে উত্তর আমেরিকা। আর সেকেন্ড হচ্ছে আফ্রিকা, তাই তো? আচ্ছা, তাহলে আফ্রিকা। আমরা সাইজটাও জেনে নিলাম, বেশ। এরপর আর কি জিজ্ঞেস করা যায় মোটামুটি? আর বেসিক কোশ্চেন হচ্ছে এর মধ্যে সব থেকে বেশি জনসংখ্যা, এটা আমি একদম সোজা কোশ্চেন, এবার একটু হাত তুলবে কে কে পারবে। সব থেকে বেশি জনসংখ্যা কোন মহাদেশে আছে? একেবারে সোজা কোশ্চেন ধরেছি, সবাইকে জিজ্ঞেস করবো না। আচ্ছা, অতিরিক্ত সোজা হয়ে গেছে কোশ্চেনটা, তারপরে সবাই এখনো হাত তোলেনি, মানে বাকিরা শুনছে না। অমরনাথ বলো, জনসংখ্যা সবচেয়ে বেশি কোথায়? লজ্জা পাওয়ার কিছু নেই, যে কোনো একটা, যা মন চায় তাই বলো। তাই রূপেন বলো। রুষা, শম্পা, এরা কি শুধু মানে জাস্ট অনলাইনে ঢুকেই বসে আছো, না শুনছো কিছু? শম্পা বলো, না পারলে বলো যে জানি না। সঞ্জীব, আফ্রিকা। সবচেয়ে বেশি জনসংখ্যা। সেরসি, স্যার এশিয়ায় তো মনে হয় সব থেকে বেশি জনসংখ্যা। আচ্ছা অর্পিতা, স্যার এশিয়াটাই তো সব থেকে বেশি। আচ্ছা, তাহলে মনে হচ্ছে কেন তোমাদের? তোমরা জানো না যে পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে এতদিন কোথায় ছিল? চীনে, আর এখন ভারতবর্ষে। কারণ ভারতবর্ষ এখন 140 কোটি প্লাস হয়ে গেছে, ঠিক আছে? ভারতবর্ষ এখন চীনকে সম্ভবত এবার সার্ভে করলেই বোঝা যাবে, ক্রস করে দেবে। আচ্ছা, তাহলে চীন আর ভারতে টোটাল 700 কোটি মানুষের মধ্যে চীন আর ভারত এই দুটো দেশেই তোমার 300 কোটি। তাহলে একটু ভাবতে পারছো, এশিয়াতে তো আরো দেশ আছে নাকি? আচ্ছা, এবার 700 কোটিটা এখন একটু বেড়ে হয়তো 750 কোটি 800 কোটির কাছে চলে গেছে। তো যাই হোক, তাহলে আমাদের মোটামুটি বেসিক কনসেপ্ট এগুলো একটু আলোচনা করে দিলাম। জিওগ্রাফি তাও আমরা দেখলাম যে অনেক ছেলেমেয়ের এটুকু অনেক ধারণা, অনেক কিছুরই ধারণা নেই। কিছু ছেলেমেয়ে যারা পড়াশোনা করে তাদের খানিকটা আছে, বাকিদের কিন্তু এখনো অনেক পড়াশোনা করতে হবে আর কি। হ্যাঁ, বইটই নিয়ে উল্টাতে হবে আর কি, যে কোনো জিকের বই তোমাদের যার যার কাছে যা আছে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, আমরা বেশিক্ষণ ক্লাস করাতে কম সময় ক্লাস করাই ভালো, অনেকের কাছে নেট টেট থাকে না, ঠিক আছে, নেট শেষ হয়ে যায়। তো এবার তোমরা বলো যে তোমাদের কোনো কোশ্চেন বা তোমাদের কি মনে হলো যে ক্লাস যেটুকু করালাম, যেটুকু জানলে তোমাদের জেনে কাজ হলো? যদি কাজ হয় মনে হয় তো লাইক করো একটু। মনে হয় যে তোমাদের কাজে লেগেছে, জেনেছো ভালো, অনেক কিছু জেনে ভালো লেগেছে, লাইক করো। বেশ, সবাই লাইক করছো। অর্পিতা, রিয়া, সঞ্জীব, সঞ্জু, থ্যাংক ইউ সবাইকে। প্রসিদ, ঠিক আছে। তাহলে তোমাদের আমি